অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগত। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের দ্বিতীয় অ্যাসাইনমেন্টের বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট হবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এই বইটি খোলো। এই বইটি প্রথম অধ্যায় থেকে তোমাদের অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে। বুঝতে পেরেছ? তোমাদের প্রথম অধ্যায়ের বিষয়টা কি ছিল? ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম। এই অধ্যায়ে মোট ৮টি পার্ট আছে। কয়টি পার্ট? ৮টি। বুঝতে পেরেছ? তোমার আমি অ্যাসাইনমেন্টটা তোমাদেরকে আমি বলছি, দেখো। তোমাদের এই প্রথম অধ্যায় পরিবেশের যুগ ও বাংলা স্বাধীনতা সংগ্রাম, এখানে পার্ট ১ থেকে ৮ পর্যন্ত আছে। বুঝতে পেরেছ? প্রথম অধ্যায় সম্পূর্ণটা একটু পড়বা, পড়ার পরে ওই অ্যাসাইনমেন্ট তৈরি করবা। এই অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ অ্যাসাইনমেন্টটা কি আমি বলছি একবার, আবার ওটাও লিখে দিব। তোমাদের অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজ হচ্ছে 1757 সাল। দেখো, 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত যে কোনো 10টি উল্লেখযোগ্য ঘটনা উল্লেখযোগ্য ঘটনা সময়কাল সহ একটি প্রশ্ন তৈরি করো। একটি প্রস্তাব তৈরি করো। এটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট। এখন এখানে তোমাদের কি সংকেত, কি উল্লেখ থাকবে? যেমন সংকেত এক হচ্ছে সাল উল্লেখ করবা। দুই হচ্ছে ঘটনার বর্ণনা দিবা। তিন হচ্ছে উপস্থাপনের বৈচিত্র্য। থাকতে হবে। প্রিয় শিক্ষার্থীরা,
আচ্ছা আস্তে আস্তে এটা সরিয়ে ফেলতে এটা প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমি বলছিলাম তোমাদের অ্যাসাইনমেন্টের বিষয়টা কি আমি আবার বলছি। 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত যে কোনো 10টি উল্লেখযোগ্য ঘটনার সময়কাল সহ একটি পোস্টার তৈরি করো। তা এখন কি তোমরা অ্যাসাইনমেন্ট পোস্টার তৈরি করার জন্য কি বলছে? ওই ক্যালেন্ডারের উল্টা পেজ। আমার তো মনে হয় তোমরা ওই তোমাদের যে পরীক্ষার খাতা দিবে খাতার মধ্যেই এই পোস্টারের মধ্যে করে বিষয়গুলি লিখবা। এখন কিভাবে লিখবা আমি বলছি। প্রথমে কি করবা, প্রথম অধ্যায়টা পড়বা পাঠ 1 থেকে পাঠ 8 পর্যন্ত পড়ে প্রথম পৃষ্ঠায় কি করবা, কভারে প্রথম পৃষ্ঠায় অ্যাসাইনমেন্টের বিষয়টা লিখবা। হ্যাঁ, লিখে দ্বিতীয় পৃষ্ঠায় প্রথমে ভূমিকা লিখবা। বুঝতে পেরেছ? এই যে দেখো, হ্যাঁ, প্রথমে ভূমিকা লিখবা, লিখে তারপরে সাল 10টা সাল উল্লেখ করে ওই সালে মূল ঘটনাটা উপস্থাপন করবা। যেমন এই যে দেখো, আমি বলি এই তোমরা পরীক্ষার খাতাতে লিখতে পারো 2, তালিকায় উল্লেখিত তারিখ ও সাল ব্যবহারে রঙের বৈচিত্র্য আনা যেতে পারে। তুমি বিভিন্ন রং দিয়ে কালারিং করেও খাতার মধ্যে সালগুলি ফুটিয়ে তুলতে পারো, সালের মূল ঘটনাটা ফুটিয়ে তুলতে পারো। বুঝতে পেরেছ? যেমন এখানে বলছে উল্লেখযোগ্য ঘটনাসমূহের সংক্ষিপ্ত বর্ণনা পোস্টারে উল্লেখ করা যেতে পারে। পোস্টার মানে খাতায় তোমরা খাতায় উল্লেখ করো। যেমন 76-এর মনন্তর, এটা কত সালে হয়েছিল সালটা দিয়ে এইভাবে আমি তোমাদের কয়েকটা দেখায় দিই। যেমন মনে করো 1757 সাল। 1757 সালের ঘটনাটা কি? প্রিয় শিক্ষার্থী, একটু দেখো 1757 সালে একটু লেখা লিখে 1757 সালে কি ছিল? পলাশী যুদ্ধ। এই আমি একটা উল্লেখ করে দিচ্ছি, পলাশী যুদ্ধ। এই তারপরে এটাকে এইভাবে 1757 সালের পলাশীর যুদ্ধ, তারপরে পলাশীর যুদ্ধের সামান্য বর্ণনা দিবে। হ্যাঁ, 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত এখানে যে ঘটনাগুলি ঘটেছিল, যেগুলো তুমি 10টা সাল উল্লেখ করবা, ওই 10টা সালের মূল ঘটনাটা এভাবে লিখবা, লিখে বর্ণনা দিবে। বুঝতে পেরেছ? এবং এই লিখতে যে তোমার রঙের বৈচিত্র্য আনতে পারো, কোনোটা লাল, কোনোটা সবুজ, কোনোটা কালো, কোনোটা নীল, মানে ফুটায় তোলার পোস্টার পেপারে যেভাবে ফুটায় তুলে এইভাবে খাতাতে ফুটায় তুলতে পারবে। তারপরে মনে করো 1757 সালের পরে তুমি যদি 1498 সাল লেখো, 1757 সাল এরপরে তুমি কি লিখতে পারো? এই মনে করো তুমি এরপরে 1770 সাল লেখলা। 1770 সালে কি হয়েছে দেখো, 6 পৃষ্ঠায় আছে। যেমন কি 76-এর মনন্তর। হ্যাঁ, এখানে লেখা 76-এর মনন্তর। এই প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, অ্যাসাইনমেন্টের এই যে সাল উল্লেখ করলাম, ওই সালের মূল ঘটনা কি ঘটেছিল? 76-এর মনন্তর। তারপরে কি করবা? 76-এর মনন্তর সম্পর্কে বর্ণনা দিবে সংক্ষেপে, মানে 76-এর মনন্তরটা কি ঘটেছিল। যেমন তোমরা বলতে পারো এই যে এরকম, আমি বলি 1770 বাংলা 1176 সালে বাংলায় নেমে আসে দুর্ভিক্ষের করাল গ্রাস। বুঝতে পেরেছ? করাল ছায়া। দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ লোক অনাহারে মারা গেল। কোম্পানি করের বোঝা কমানো কোনো পদক্ষেপ নেয়নি। এই দুর্ভিক্ষে
বাংলার প্রায় 1/3 লোকের মৃত্যু হয়েছিল। ইতিহাসে এটি ৭৬-এর মন্বন্তর নামে পরিচিত। এই এতটুকু তুমি ঘটনাটা উল্লেখ করো, বর্ণনাটায় এতটুকু উল্লেখ করো। তারপরে তুমি লিখতে পারো এই, তারপরে তুমি লিখতে পারো কি 1857। এখানে কতটুকু বলছে? 1947। এরপরে আমি একটা বলতে পারি 1857 সাল। 1857 সালে কি হয়েছিল? সিপাহী বিদ্রোহ। হ্যাঁ, একটা লিখতে পারো, সিপাহী বিদ্রোহ। এই তারপরে সিপাহী বিদ্রোহের বর্ণনা দিবা। যেমন এই যে বর্ণনা তোমার 7 পৃষ্ঠায় আছে, 7 পৃষ্ঠায় আছে, পাঠ 4-5-এ, বুঝছো? আমি পড়ি, খেয়াল করো। 1857 সালে কোম্পানি শাসনের প্রায় 100 বছর পরে ইংরেজ অধ্যুষিত ভারতের বিভিন্ন ব্যারাকে সিপাহীদের মধ্যে বিদ্রোহ ছড়িয়ে পড়ে। কিন্তু উন্নত অস্ত্র ও দক্ষ সেনাবাহিনীর সাথে চাতুর্য ও নিষ্ঠুরতার যুগ ঘটিয়ে ইংরেজরা এই বিদ্রোহ দমন করে। হ্যাঁ, এই এতটুকু লেখো, ঠিক আছে? অর্থাৎ তাহলে 10টা সাল উল্লেখ করবা, 10টা সালে কি ঘটনা ঘটেছিল মূল ঘটনাটা উল্লেখ করবে এক কথায়, তারপরে এটার বর্ণনা। এইভাবে অ্যাসাইনমেন্টটা, দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট তোমাদের তৈরি করতে হবে। এরপরে তোমার মনে করো এরপরে আমি আরো উল্লেখ করতে পারি 1857 সালের পরে কি উল্লেখ করবা? হ্যাঁ, তারপরে 1781 সাল উল্লেখ করতে পারো। এই 1781 সাল, 1781 সালে কি ঘটেছিল? কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করে। কলকাতা মাদ্রাসা, কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা। প্রিয় শিক্ষার্থীরা দেখো, 1781 সাল দিয়ে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা। তারপরে এক বর্ণনা দিবা। বর্ণনা দিবা কি? বলবো যে 1781 সালে ওয়ারেন হেস্টিংস কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করে। এর একটা বাড়তি লক্ষ্য ছিল চাকরির সুযোগ সৃষ্টি করে রাজ্য হারানোর ক্ষুদ্র মুসলমানদের সন্তুষ্ট করা। হ্যাঁ, এটা দিতে পারো। তারপরে 1791 সাল লিখতে পারো। 1791 সাল, 1791 সালে কি ঘটেছিল? সংস্কৃত কলেজ, এটা দিতে পারো। এই সংস্কৃত কলেজ, এইভাবে সাল লিখে মূল ঘটনাটা লিখবা। লিখে তারপরে ওই ঘটনার বর্ণনা দিবা। বর্ণনাতে কি বলবা? বলবা যে 1791 সালে হিন্দুদের জন্য প্রতিষ্ঠা করা হয় সংস্কৃত কলেজ। ইংরেজদের উদ্দেশ্য সাধনের পাশাপাশি আধুনিক শিক্ষার সংস্পর্শে এসে স্থানীয় মানুষের মধ্যে নতুন চেতনার স্ফুরণ করতে থাকে। বুঝতে পেরেছ? বহুকালের প্রচলিত বিশ্বাস, সংস্কার, বিধান সম্পর্কে তাদের মনে সংশয় ও প্রশ্ন জাগতে থাকে। তারপরে তোমার দিতে পারো 1857 সাল, এটা তো উল্লেখ করেছি। হ্যাঁ, তারপর 1821 সাল লিখতে পারো। 1821। আর তোমরা না 10টা সাল উল্লেখ করার সময় ধারাবাহিকতা একটু মেনটেন করো, ঠিক আছে? ধারাবাহিকতা মেনটেন করে 10টি সাল উল্লেখ করো। 1821 সালে কি ঘটেছিল? মুদ্রণ যন্ত্র স্থাপন। এই যে লিখতে পারো, মুদ্রণ যন্ত্র স্থাপন। তাহলে 1821 সালে তারপরে বর্ণনা দিবা। আমি আবার বলি, 1821 সাল মুদ্রণ যন্ত্র স্থাপন, এরপরে বর্ণনাটা দিবা মূল বই পড়ে।
মূল বই পড়তে পারো অথবা সহায়ক বই হিসাবে ক্লাস 9 এর বড় ভাইদের বই দেখতে পারো ক্লাস 9 এ, কিন্তু কোনো নোট বই গাইড বই দেখা অবশ্যই ঠিক হবে না। তারপরে এখানে লিখবা 1821 সালে শ্রীরামপুরের মুদ্রণ যন্ত্র স্থাপন ও বাংলার মানুষের মনকে মুক্ত করা ও জাগিয়ে তোলার ক্ষেত্রে আরেকটি পথ খুলে দেয়। এর ফলে বই পুস্তক ছেপে জ্ঞান চর্চাকে শিক্ষিত সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া ও স্থায়িত্ব দেওয়ার পথ সুগম হয়। এই সময় সংবেদনশীল মানুষের নজর যায় সমাজের দিকে। সমাজের অনাচার নিয়ে যেমন তারা আত্মসমালোচনা করেছেন, তেমনি শাসকদের অবিচারের বিরুদ্ধেও কঠোর ভাষায় সমালোচনা করেছেন। বাংলা ভাষায় সংবাদপত্র প্রকাশ করে জনমত সৃষ্টিতে এগিয়ে আসে অনেকে। এইভাবে বর্ণনাটা মেইন বই পড়ে লিখবা। তাহলে আমি কি বললাম, অ্যাসাইনমেন্ট তৈরি করার নিয়মটা কি? অ্যাসাইনমেন্টের প্রথম পৃষ্ঠায় কি করবা, অ্যাসাইনমেন্টের শিরোনামটা লেখে তোমার নাম, হ্যাঁ, বিষয় শিক্ষকের নাম, অ্যাসাইনমেন্ট প্রদানের তারিখ, অ্যাসাইনমেন্ট গ্রহণের তারিখ, এগুলি লিখে দ্বিতীয় পৃষ্ঠা থেকে এইভাবে 10টা সাল উল্লেখ করবা, 10টা সালের মেইন ঘটনা উল্লেখ করবা, তারপরে ওই ঘটনার বর্ণনা দিবা। এরপরে আর কি লিখতে পারো, 10টা সালের মধ্যে কয়টা লিখতে হবে? 3 এ 6। 1905 সাল লিখতে পারো। এই 1905 সালে মূল ঘটনা কি ঘটেছিল জানো? এগুলি কিন্তু আগে আলোচনা হয়েছে, জাস্ট অ্যাসাইনমেন্টের জন্য পুনরায় আলোচনা করে দিচ্ছি। বঙ্গভঙ্গ, এই বঙ্গভঙ্গ পরিকল্পনা করো। কারণ 1905 সালে বঙ্গভঙ্গ পরিকল্পনা গ্রহণ, এটা লিখে ওইটার বর্ণনা দিবা। কিভাবে বর্ণনা দিবা? মেইন বইয়ের 9 পৃষ্ঠায় আছে, দেখো। ব্রিটিশ বিরোধী আন্দোলনের চূড়ান্ত বীজ রূপিত হয়েছিল 1905 সালে বঙ্গভঙ্গ পরিকল্পনার পিছনে। যদিও ইংরেজ শাসকদের বক্তব্য ছিল দেশের কল্যাণ, হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, যদিও ইংরেজ শাসনের পরিকল্পনা ছিল বঙ্গভঙ্গের পিছনে কি দেশের কল্যাণ, হ্যাঁ, এই সময় বাংলা অনেক বড় পূর্ব বাংলা কলকাতা কেন্দ্রিক ইংরেজ শাসকদের পক্ষে হ্যাঁ বলো। তোমার অ্যাসাইনমেন্টের বিষয়টা আমি তো লিখেছি, এই যে 1700 স্যার, হ্যাঁ বলো। আজকে কি 10 এর খাতা দিবে? এই 10 এর অ্যাসাইনমেন্ট? হ্যাঁ হ্যাঁ দিবে, এসে যোগাযোগ করো। তুমি এই দেখো ক্লাস 8 এর 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত যে কোনো 10টি ঘটনার সময়কাল সহ একটি পোস্টার তৈরি করো। এখন পোস্টার তৈরি না করে তোমরা খাতায় সুন্দর করে পোস্টারের মতো করে লিখবে, তবে রঙের বৈচিত্র্য আনতে পারো। হ্যাঁ, বিভিন্ন কালারিং দিয়ে সাল উল্লেখ করবা, মূল ঘটনা উল্লেখ করবা, ওই ঘটনার বর্ণনা দিবা। বুঝতে পেরেছো? তারপরে লাস্টে একটা উপসংহার দিবা, উপসংহার। তাহলে 1905 সালের ঘটনা বললাম। এরপরে কি হবে? 1905 সালের পরে তোমাদের 1906 সাল লিখতে পারো। 1906 সালে কি ঘটেছিল? মুসলিম লীগ গঠন। রাজনৈতিক সংগঠন মুসলিম লীগ গঠন। এই তারপরে এটার বর্ণনা দিবা। এটার বর্ণনা কোথায় পাবা? মেইন বইয়ের 9 পৃষ্ঠায় আছে, দেখো। এই বঙ্গভঙ্গের বিরোধিতা করতে থাকেন হিন্দু সম্প্রদায়, ফলে মুসলমান নেতাদের মধ্যে নতুন ভাবনার সৃষ্টি হয়। তারা বুঝতে পারে মুসলমানদের দাবি আদায়ের জন্য তাদের নিজেদের একটি রাজনৈতিক সংগঠন প্রয়োজন। বুঝতে পেরেছ? এই লক্ষ্যে 1906 সালে ঢাকায় মুসলিম লীগ নামে মুসলমানদের একটি সংগঠন প্রতিষ্ঠিত হয়। ইংরেজদের অভিসন্ধি অনেকটা সফল হয়। এইভাবে 1906 সালের বর্ণনাটা দিবে। এইভাবে আমি কয়টা লিখলাম সব দেখো, এদিকে 5টা, 5 3 8টা। এইভাবে তোমরা কয়টা লিখবা? 10টা। বুঝতে পেরেছো? তারপর 1940 সালে 1940
1940 কি হয়েছিল? 1940 সালে লাহোর প্রস্তাব, লাহোর প্রস্তাব, তার মানে 1940 সালে লাহোর প্রস্তাব গ্রহণ করা হয়। এইটার উপর বর্ণনা দিবা। বর্ণনাটা কোথায় পাবা? 10 পৃষ্ঠায় পাবা। এই যে দেখো, 1940 সালে উত্থাপিত লাহোর প্রস্তাবে ভারতের সংখ্যাগরিষ্ঠ মুসলমান অধ্যুষিত এলাকাগুলো নিয়ে রাষ্ট্রসমূহ গঠনের কথা বলা হয়েছিল। ঠিক আছে? হ্যাঁ, যার ভিত্তিতে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। সেই সাথে অবসান ঘটে প্রায় 200 বছরের ইংরেজ শাসনে। এইভাবে বর্ণনাটা দিবে। মানে ওই সালের ওই ঘটনার বর্ণনাটা এইভাবে লিখবে। তারপর আরেকটা উল্লেখযোগ্য বলছে 1947 দিতে পারো। 1947 সালে কি দিবা? দুটি স্বাধীন রাষ্ট্রের উদ্ভব বা প্রতিষ্ঠা, ভারত ও পাকিস্তান। তারপরে বর্ণনাটা দিবা। এর বর্ণনা কিভাবে দিবা? এইভাবে, 1947 সালে ভারতবর্ষ ভাগ হয়ে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। সেই সাথে অবসান ঘটে ইংরেজ শাসনের 200 বছরের শাসন। ভারত বিভক্তির সাথে সাথে বাংলাও দুটি ভাগে বিভক্ত হয়ে যায়। একটা হলো পূর্ব বাংলা, আর একটা হচ্ছে পশ্চিম বাংলা। তারপরে আরো লিখতে পারো, তবে এভাবে বাংলা ভাগ করাকে বাংলার কংগ্রেস ও মুসলিম লীগের হিন্দু মুসলমান নেতারা একইভাবে মেনে নেননি। শরৎ বসু, হোসেন শহীদ সোহরাওয়ার্দী চেষ্টা করেছিলেন অখণ্ড বাংলা রাষ্ট্র প্রতিষ্ঠার, কিন্তু সে প্রচেষ্টা সফল হয়নি। ব্রিটিশ অধীনতা থেকে মুক্তি পেলেও তা পূর্ব বাংলার জনগণের প্রকৃত স্বাধীনতা হয়ে উঠতে পারেনি। পাকিস্তানের শাসক গোষ্ঠী পূর্ব বাংলার জনগণের উপর পরাধীনতা চাপিয়ে দেয়। প্রকৃতপক্ষে 1947 সালের 14 আগস্টের পর থেকেই পূর্ব বাংলার জনগণকে প্রকৃত স্বাধীনতার জন্য নতুন করে আন্দোলন শুরু করতে হয়। এই এতটুকু বর্ণনা দিবা। কোথায় দিবা? এই 1947 সাল, এই এর নিচে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, অ্যাসাইনমেন্ট তৈরি করার জন্য আমি তোমাদেরকে আজকের দিক নির্দেশনা দিলাম। অবশ্যই প্রতি শিক্ষার্থী উত্তম উপায়ে অ্যাসাইনমেন্ট তৈরি করবা। আর অ্যাসাইনমেন্ট যদি উত্তম উপায়ে তৈরি করো, এটার উপর অবশ্যই মার্কিং আছে, তোমরা জানো। অতি উত্তম, সবচেয়ে ভালো হলে অতি উত্তম। এখন অতি উত্তম কখন পাবা আমি সেটা একটু ব্যাখ্যা করে দিই। আমি উত্তমও বলবো না, ভালোও বলবো না, আমি বলবো যে বেস্ট অ্যাসাইনমেন্ট তৈরি করার জন্য তোমাদের 4টা ক্রাইটেরিয়া আমরা দেখব। কয়টা? 4টা বৈশিষ্ট্য দেখব। আমি বলছি, একটু খেয়াল করো। এক হচ্ছে পরিপূর্ণ মাত্রায় বিষয়বস্তুর যথার্থতা ও ধারাবাহিকতা রক্ষা। এই যে ধারাবাহিকতা মানে কি জানো? সালের ধারাবাহিকতা রাখবা। সালের ধারাবাহিকতা রেখে ঘটনার ধারাবাহিকতা রাখবা, এবং যেভাবে আমি দেখালাম ঠিক সেইভাবে সাল উল্লেখ করবা, মূল ঘটনা উল্লেখ করবা, তারপর নিচে আর সংক্ষেপে আর বর্ণনাটা দিবা সংক্ষেপে। আর রঙের বৈচিত্র্য আনবা। যেহেতু এখানে বলছে তোমাদের অ্যাসাইনমেন্টে পোস্টার তৈরি করবে, আসলে অ্যাকচুয়াল অ্যাসাইনমেন্ট হচ্ছে তোমরা যদি পোস্টারের আকারে এটা তৈরি করে আনতে পারবে, কিন্তু যেহেতু তোমাদেরকে স্কুল থেকে খাতা দেওয়া হবে, ওই খাতার মধ্যেই পোস্টারের বিষয়গুলি ফুটিয়ে তুলবা, তবে রঙের বৈচিত্র্য আনতে পারো। মানে মনে করো এই সালটা তুমি সবুজ কালারের লেখলা, হ্যাঁ, এর পরের সালটা তুমি হলুদ কালারে লেখলা, অর্থাৎ রঙের বৈচিত্র্য। জিনিসটা বাস্তবতার নিরিখে তোমরা একটু বুঝতে চেষ্টা করো। এইভাবে অ্যাসাইনমেন্টটা তৈরি করবা। আবার নিচে কি করবা? উপসংহারে তোমার মতামত তুলে ধরবা। আমি অতি উত্তমের ক্রাইটেরিয়াটা বলি। 2 নম্বর হচ্ছে, অতি উত্তম যদি পেতে চাও, 10টি ঘটনা সঠিক তথ্য সহ উপস্থাপন। এই যে তুমি ঘটনা লেখলা, মনে করো 1781 কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা। এখানে যদি তুমি মুদ্রণ যন্ত্রের কথা নিয়ে আসো, সংস্কৃত কলেজের কথা নিয়ে আসো, তাহলে তথ্যটা, বর্ণনাটা তো সঠিক হলো না।
বুঝতে পেরেছো? মূল ঘটনাটার সাথে বর্ণনা মিলতে হবে। তারপরে 3 নম্বর আমরা দেখব উপস্থাপনায় লক্ষণীয় মাত্রায় নিজস্বতা এবং সৃজনশীলতা, অর্থাৎ তুমি নিজের মেধা দিয়ে অ্যাসাইনমেন্টটা তৈরি করেছো কিনা, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা অনেকটা বাঙালিরা অনুকরণ প্রিয়, কি বলো না? কিন্তু অনুকরণ না করে তুমি নিজেই তোমার বন্ধু, তোমার সহপাঠী বন্ধু, কি বলো না, তোমার সহপাঠী বন্ধু তোমার থেকে মেধাবী হতে পারে, কিন্তু না, তুমি নিজেকে ছোট মনে করবে না। এখানে আত্মবিশ্বাসের সাথে আমি যেভাবে তোমাদেরকে নির্দেশনা দিলাম ঠিক সেইভাবে তুমি মেইন বইটা প্রথম অধ্যায়টা আগে পড়ো, তারপরে দরকার হলে বড় ভাই ক্লাস 9 এর একটা সামাজিক বিজ্ঞানের বইটা নাও, সেটা একটু দেখো। তারপরে তুমি মেধা খাটিয়ে তোমার নিজস্ব একটা সুন্দর কৌশলে তুমি ফুটাইয়া তোলো। বিশ্বাস করো, প্রতিটা শিক্ষক এই সৃজনশীলতা দেখলেই বুঝতে পারে। বুঝতে পেরেছো? অ্যাসাইনমেন্ট দেখলে আমরা বুঝতে পারবো কোন শিক্ষার্থীর মধ্যে কতটুকু নিজস্বতা রয়েছে। তাকে অবশ্যই প্রত্যেকটা শিক্ষক অতি উত্তম দিবেই, এখানে কোনো ধরনের সন্দেহের অবকাশ নেই। তারপরে আপনারা 4 নম্বর কি দেখবো জানো? লক্ষণীয় মাত্রায় নান্দনিক। নান্দনিক মানে কি? মানে শৈল্পিক। তো শৈল্পিকটা আসবে কোথায়? এখানে রঙের বৈচিত্র্য আনবা, কোনোটা লাল, কোনোটা সবুজ, কোনোটা হলুদ, কোনোটা কালো, কোনোটা নীল। তাহলে তুমি দেখো, খেয়াল করে পোস্টারে যখন এটা আমরা লিখবো, এটা ফুটে ফুটে উঠবে এই নান্দনিক ও বৈচিত্র্যপূর্ণ উপস্থাপন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো। এইভাবে তোমরা অ্যাসাইনমেন্টটা তৈরি করে জমা দিবে এবং আমি আশা করি প্রত্যেকেই যাতে তোমরা অতি উত্তম হও। শিক্ষকেরা কিন্তু নাম্বার দিতে অবশ্যই কৃপণতা করবে না যদি তোমরা অকৃপণভাবে উপস্থাপন করতে পারো। সবাইকে ধন্যবাদ, এখানে আমি শেষ করছি। আশা করি প্রত্যেকেই অ্যাসাইনমেন্ট কেউ যাতে বাদ না যায়।